আসসালামু আলাইকুম, ওয়েলকাম করতে আর এন স্পোর্টসের ভিন্ন ধর্মের মতো যারা শুনতেন তাদের প্রতি জানা আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়ে সবাই মোটামুটি অবগত আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমান সময়ে একটা দুর্নীতির কথা চলতেছে, বা জনাব ফারুক আহমেদের বিরুদ্ধে 118 বা 120 কোটি এরকম একটা অ্যামাউন্টের টাকা চুরি, আত্মসাৎ বা জালিয়াতের কথা উঠে এসছে সাম্প্রতিক সময়। গতকালকে নিউজটা করছে রিয়াসাত ভাই, আমাদের ছোট বড় ভাই রিয়াসাত ভাই। তো অবশ্য দেখেন, রিয়াসাত ভাই যে কথাগুলো বলে, ইনসাইড আপডেট সবসময় যে 100% হবে এরকম না। হ্যাঁ, ইনসাইড আপডেট 50, 60, 70% সঠিক থাকে। কারণ দেখেন, রিয়াসাত ভাই তো আর বিসিবির বোর্ডের কেউ না, বিসিবির কেউ না। তো তার কাছে যেরকম ইনসাইড থেকে খবর আসে, সে ঠিক এরকমটাই বলে, এবং আমরা বা আপনারা সবাই ওরকমটাই জেনে থাকি, বা আপনারা জেনে থাকেন সবাই এরকমটা। তো ইনসাইড আপডেটটা জানার পরে সে আমাদেরকে সবার আগে খবরগুলো জানায়, আশ্বস্ত করে, বিশ্বস্ত করে। দেখেন, হাতুড়ি সিংহের কথা আমরা বলছিলাম না, হাতুড়ি সিংহে, হ্যাঁ, হাতুড়ি সিংহে কোচ ভালো, কিন্তু তার ম্যানেজমেন্ট খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে বলতে খুবই বাজে। তো সেই ক্ষেত্রে জনাব ফারুক আহমেদ, তার ম্যানেজমেন্টটা ভালো, বাট আদার সাইড তার ভালো না। তো আমার কাছে কেন যেন মনে হয় যে জনাব ফারুক আহমেদ এবং চন্দ্রিকা হাতুড়া সিংহে, এরা দুইজন মিলে একটা মানুষ। দুইজনকে মিল করলে একটা মানুষ হয়, কিন্তু এদের দুইজনকে আলাদা করলে অর্ধেক অর্ধেক মানুষ। কারণ দেখেন, হাতুড়া সিংহে শুধু ম্যানেজমেন্টটাই করতে পারে না, তাছাড়া চুরি, বাটপা, সিটার এইসব তার ভিতরে নাই গেল। আর বিসিবির যে প্রেসিডেন্ট আছে ফারুক ভাই, তিনি শুধু ম্যানেজমেন্টটাই করতে পারেন। মানে ধুলা আছে, ধুলাটা সে খুব ভালো উড়াইতে পারেন, কিন্তু খেলাটা সেটা সে ওরকমভাবে প্রচার করতে পারে না ভাই। কতটা বাজে প্রিপারেশনের মধ্যে দিয়ে গেলে একটা দল জিম্বাবুয়ের মতো দলের কাছে হারতে পারে ভাই। জিম্বাবুয়েকে আমি ছোটো করছি না ভাই, ছোটো করে দেখার সুযোগ নাই, কিন্তু তারপরে তুলনামূলকভাবে তো তারা আমাদের থেকে অনেক পিছিয়ে, তাই নয় কি? তাদের কাছেও আমাদের হারতে হয়। এর পিছনে কারণও আছে ভাই। দেখেন, আমাদের মেন্টালিটিটা কি? আমরা ওয়ানডে এশিয়া কাপ খেলার আগে প্রস্তুতি নেই বিপিএল দিয়ে, টি-20 আর কি যেটাকে বলে। বিপিএল না বললাম সুধা ভাষা। ওয়ানডে খেলার আগে আমরা টি-20 দিয়ে ওয়ানডের প্রিপারেশন নিই। তার ফলশ্রুতি তো আমরা দেখতে পাচ্ছি, মারতে যায় আউট, এক গেল। এরপর আমরা টেস্টের প্রিপারেশন নেই ওয়ানডে দিয়ে, ডিপিএল খেলা চলবে। এইখানেও কি বলবো, দুর্নীতি তো বলা যায় না, এটাকে মানে পার্সিয়ালিটি বা দুর্নীতি বলেন, যাই বলেন, কে মুখ দেখে বিচার করা, তাও হৃদয়। তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্যানেল ভুক্ত আম্পায়ার সৈকত ভাইয়ের সাথে যে আচরণটা করছে ভাই, এটা একদম ঠিক করে নাই। তারপরেও তার শাস্তি কমানোর জন্য যা যা দরকার, যা করার দরকার, বিসিবি তাই করছে। নিয়ম পর্যন্ত চেঞ্জ করছে ভাই একজন প্লেয়ারের জন্য। এই বিসিবি সাকিব আল হাসানকে দেশে আনার জন্য কোনো গার্ড শো করতে পারে নাই ভাই। যখন জনাব শফিক সাহেব এতগুলো ক্রিকেটের টাকা মেরে দিল, ওই ব্যাপারে কোনো গার্ড শো করতে পারে নাই। আই থিঙ্ক চেষ্টাও করে নাই। দেখেন, আমি আজকে বুঝতে পারছি সাকিব আল হাসানকে বিসিবি
সাকিব আল হাসানকে দেশে আনার জন্য বিসিবি কেন চেষ্টা করে নাই, মন থেকে চেষ্টা কেন করে না এখন বুঝতে পারছি। কারণ সাকিব আল হাসান এরকম একটা ব্যক্তি, যে কোনো দুর্নীতি হোক তার কাছে ধরা পড়তেই হবে। যদি সাকিব আল হাসান যদি আজকে থাকতো তাহলে এই দুর্নীতি করতে পারতো না। দুর্নীতি করার কারণেই সাকিব আল হাসানকে সবসময় স্রোতে গা ভাসিয়ে সবাই দূরে দূরে রাখছে। আমি প্রিটি মাচ শিওর যে এই ঘটনার পিছনে শুধু ফারুক বা একা জড়িত না, আরও আছে, আরও কয়েকজন আছে। কারণ একার পক্ষে এরকমটা করা কখনোই সম্ভব না। এইটা তদন্ত কমিটি যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, সুষ্ঠু তদন্ত করে কে কে জড়িত আছে সবার মুখোশ উন্মোচন করা হবে এবং তারা যেন ভবিষ্যতে কখনো বিসিবির আশেপাশে না দাঁড়াতে পারে, আসতে পারে, এবং তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক। দর্শক, এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পেজে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে দেবেন, যেন সকল মুহূর্তে সমস্ত আপনাদের পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।